ইরান আর বাংলাদেশের সম্পর্কটা কোথায়? এই মুহূর্তে ইরানের হরমুজ প্রণালী দিয়ে কি বাংলাদেশ আসতে পারে? বাংলাদেশের যে ভেসেলসগুলি রয়েছে, জাহাজগুলি রয়েছে বা বিভিন্ন সামগ্রী এদিক দিয়ে যাতায়াত করে সেটা কি আসতে পারবে? ইরানের যে প্রকাশিত বন্ধু দেশের তালিকা, সেখানে কি বাংলাদেশের নাম আছে? এই কয়েকটি বিষয় নিয়ে বর্তমানে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটি আসলে বিভ্রান্তিকর খবর। আমি নিজেও বিভ্রান্ত হয়েছি। তবে আপনাদেরকে আমি একটু আপডেটস দিতে চাই। আসলে এই খবরগুলির পেছনের সত্য কী এবং বর্তমানে বাংলাদেশের হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের শিপসগুলি বা জাহাজগুলি যেতে আসতে পারবে কিনা। শতভাগ সঠিক হরমুজ প্রণালীর উপর দিয়ে বাংলাদেশের যাতায়াত স্বাভাবিকভাবেই রাখা হয়েছে। এর প্রধান কারণ হলো ইরান তাদের যে বন্ধু দেশগুলির তালিকা প্রকাশ করেছে, বন্ধু দেশ এগুলির মধ্যে বাংলাদেশও একটি হিসেবে রয়েছে। বাংলাদেশও বন্ধু তালিকায় রয়েছে। তবে আজকে যে তালিকাটি প্রকাশ করা হয়েছে সেটি হলো ৫টি দেশের জন্য। ইরাক, চায়না, রাশিয়া, পাকিস্তান এবং ভারত, এই ৫ দেশের তালিকা আজকে প্রকাশ হয়েছে। কিন্তু বাংলাদেশ বন্ধু রাষ্ট্র হিসেবে অনেক আগে থেকেই, অলরেডি অনেক আগে মানে ১৬ই মার্চ থেকেই কিন্তু বাংলাদেশের ভেসেলস, বাংলাদেশের যত সামগ্রী যাতায়াত করে হরমুজ প্রণালীর সবগুলোর জাহাজ স্বাভাবিকভাবে চলাচল করার জন্য অনুমোদন করা হয়েছে ইরানের পক্ষ থেকে। দেখেন, বাংলাদেশকে সেই শুরু থেকেই কিন্তু ইরান বন্ধু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আসছে এবং আব্বাস আরাকচি, যিনি পররাষ্ট্রমন্ত্রী এবং মুখপাত্র হিসেবে আন্তর্জাতিকভাবে কাজ করছে বর্তমান ইরানের, স্পেশালি এই যুদ্ধ সময়ে, তিনি স্পষ্টভাবে বলেছেন যে ৫টি দেশ রয়েছে এবং বাংলাদেশ সহকারে বাংলাদেশের নাম তিনি তার মুখে উচ্চারণ করেছেন। বন্ধু মানে ফ্রেন্ডলি নেশনস যেটাকে বলে, বন্ধু দেশ হিসেবে তিনি উল্লেখ করেছেন। সুতরাং আজকে ৫টি সহকারে বাংলাদেশ সহ ৬টি, টোটাল ৬টি দেশ এখন হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করবার সুবিধা রয়েছে। সুতরাং আমরা যে একটি বিভ্রান্তক অবস্থায় আছি যে আজকে বাংলাদেশের নাম নাই, তার মানে বাংলাদেশ বন্ধু দেশের তালিকায় নেই, এটি সঠিক নয়। আপনারা আজকে যে তালিকাটি প্রকাশ হয়েছে এর আগে আব্বাস আরাকচি পররাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে আজ থেকে বহু সপ্তাহ আগে, আই মিন ২-৩ সপ্তাহ আগেই কিন্তু বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের শিপ যাতায়াত করছে এদিক দিয়ে। এই হলো স্পষ্ট বার্তা। সুতরাং আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, বাংলাদেশ ইরানের বন্ধু তালিকায় রয়েছে। আমি ইরানের বর্তমান যুদ্ধ নিয়ে একটু আপনাদেরকে আপডেটস দিতে চাই। বর্তমানের যুদ্ধ নিয়ে ইরান কোনোভাবেই পিছপা হবে না, বরং যুদ্ধকেই বেছে নিয়েছে, ফয়সালা হবে যুদ্ধক্ষেত্রে। ওই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছায় ইরান চলবে না। ইরান গতকালকে শেষ পর্যন্ত পাকিস্তানের মাধ্যমে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে ১৫ পয়েন্টস সহকারে, যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলিকে নাকচ করেছে চূড়ান্তভাবে এবং তারা বলেছে, ইরানিরা বলেছে যে আমরা আমাদের নিজেদের যুদ্ধের আমাদের নিজেদের শক্তিতে আমরা প্রমাণ দিব আমরা আসলে কি চাই না চাই। আরেকটি বিষয় হলো, আজকে প্রফেসর মারান্ডি, খুবই একজন প্রখ্যাত শিক্ষক, তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিনি সবসময় করেছেন বলে যুক্তরাষ্ট্রে আর ফিরে যেতে পারেননি। তিনি ইরানেই রয়েছেন। ইরানে থেকে ইরানিদের পাশে রয়েছেন এবং প্রতিনিয়ত তিনি ইরানের সব মানে যেসব খবর রয়েছে ইরানিদের অবস্থান, এসব তিনি আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন। তার একটি বক্তব্য আজকে শুনলাম, খুবই চমৎকারভাবে তিনি বলেছেন যে ইরান কোনোভাবেই, ইরান জানে যে আমেরিকা এই মুহূর্তে হামলা করবে। দেখেন, তিনি স্পষ্টভাবে যে কথাটি বলেছেন যে আমেরিকা হামলা করবে এবং ভয়ঙ্কর হামলা করবে, এটা ইরান জানে। ইরান এই মুহূর্তে সেই প্রস্তুতি নিয়ে আছে এবং হরমুজ প্রণালীর অন্য পাশে আমেরিকা হরমুজ প্রণালীকে দখল করবার চেষ্টা করবে। ইরানের পাশে, ইরানের উপকূলে নয়, অন্য উপকূলে, ওমানের পাশে, সেটিও জানে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। ইরান কিন্তু চতুর্দিকে পাহাড় বেষ্টিত, একদম হরমুজ প্রণালীও পাহাড় বেষ্টিত, আপনাদের মাথায় রাখতো, মানে দুই পাশে পাহাড় বা ইরানের পাশেও পাহাড়। তো এগুলিকে ব্যবহার করে ইরান যে প্রস্তুতি নিয়ে রেখেছে, মাইন্স সহকারে নিচে মাইন্স গেথে, এগুলি কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক মিডিয়াতে বেশ আলোচনা হয়েছে। সুতরাং ইরান আগের চেয়েও অনেক অনেক বেশি আত্মবিশ্বাসী এবং ভয়ঙ্করভাবে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে মোকাবেলা করবার জন্য। বুটস অন দ্য গ্রাউন্ড, স্থল যুদ্ধকে তারা মোকাবেলা করবার জন্য বহু বছর ধরে প্রস্তুতি নিয়ে রেখেছে এবং এই সময়টির অপেক্ষায় তারা ছিল। তারা শেষ যে মোকাবেলা যুদ্ধ বা স্থল যুদ্ধ, সেটিতে তারা ফেস করে তাদের বিজয় একদম চিরতরে তারা শক্ত রাখতে চাচ্ছেন, অথবা এটাকেই তারা ধরতে চাচ্ছেন। যাই হোক বন্ধুরা, আমি যেটি বলতে চাচ্ছি যে ইরান আর কোনোভাবেই পেছনে ফেরবার সুযোগও নেই। আরও কয়েকটি
আপডেটস হলো যে ইরানের প্রস্তুতির মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো তাদের মিসাইলস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে তাদের সব কিছু ধ্বংস করেছে, আকাশ ধ্বংস করেছে, তাদের পানি ধ্বংস করেছে, তাদের স্থলের সব ধ্বংস, নেতাদের জীবন ধ্বংস করেছে এবং বিশেষ করে তার আকাশ ব্যবস্থাকে ধ্বংসস্তূপ করেছে। যদিও এগুলির কোনোটাই ইরান বলেনি যে আমরা ধ্বংস হয়ে তারা বলেছে আমরা সম্পূর্ণভাবে সব কিছু নিয়ে প্রস্তুত আছি। ইরানের আকাশ ব্যবস্থা বরং কতটুকু ভালো মন্দ সেটি যুক্তরাষ্ট্রের সর্বশেষ জেনারেশনের F-35কে টার্গেট করে, যেটি ইনভিজিবল, কেউ এগুলিকে পাওয়ার কথা না, অথচ ইরান মাত্র $3000 একটা ডিভাইস দিয়ে কিন্তু সেটিকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এটা অলরেডি আমরা দেখেছি এই গল্প। আর বাকি রইল মিসাইলস এমন জায়গায় লুকায়িত করে রাখা হয়েছে বা মিসাইলসের কারখানা এমন জায়গায় আছে যে যুক্তরাষ্ট্র কেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি এই মিসাইলসের কারখানাকে ধ্বংস করতে পারবে না। মিসাইলসের কারখানার উপরে যে পাহাড়ের নিচে এই কারখানাটি, এটি পাথর নয়, এটি হলো লোহার মতো শক্ত পাথর, লোহার মতো, মানে এতটা ভয়ঙ্কর একটা গৃহের মধ্যে, একটা গুহার মধ্যে, বিশাল গুহার মধ্যে, পাহাড় গুহার মধ্যে এই মিসাইলসের কারখানা করেছে। সুতরাং ইরান বহু বছর ধরেই জানে যে আজকের এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেই তারা বহু বছর ধরে এই ধরনের ব্যবস্থা করে রেখেছে, যে কারণে মিসাইলসের কোনো শেষ ইরান থেকে হবে না। কারণ ইরান ডেইলি 500 থেকে 600 ড্রোন বানাতে পারে নিজেদের অর্থায়নে, আর বিনিময়ে মিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে পশ্চিমাদের, বা বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের জারজ পুত্র এবং যুক্তরাষ্ট্রের অবৈধ পুত্র আপনার ইসরায়েলের। এখন বাকি রইল যে ইসরায়েল বা ইরান কতটুকু আসলে সামনে যেতে পারবে। ইরান সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী আছে এবং ইরানের যেটি বললাম যে প্রফেসর মারান্ডি বলেছেন, ইরানের লোকজন রাস্তায় এসে তারা মিটিং করছে, কোনো ভয় নেই। ইরানের যে যুব সমাজ, বিশেষ করে যে টিনেজাররা, তারা কিন্তু মিছিল করছে, র্যালি করছে, ওটার উপরে যখন বম্বিং হচ্ছে পালিয়ে যাচ্ছে না কেউ, তারা রাস্তায় নেমে আসছে। তারা এই মুহূর্তে তাদের এনজয় করবার কথা ছিল, বিভক্ত হবার কথা ছিল, তারা কোনোভাবে বিভক্ত হচ্ছে না, বরং যতই আঘাতের শিকার হচ্ছে ততই তারা ইউনিফাইড হচ্ছে, তারা ঐক্যবদ্ধ হচ্ছে। কারণ এই জাতিকে হারাবার কোনো সুযোগ নেই। আজকে তিনি তেহরানে বসেই কিন্তু এসব কথাগুলি বলেছেন। আর শেষ কথা এটাই বলবো যে দেখুন, আমি ব্যক্তিগতভাবে ইরানের পক্ষ বা সৌদি আরবের বিপক্ষ নই। আমার ব্যক্তিগত স্পষ্ট অবস্থান, যে কোনো দেশকে যদি ইনভেড করে, দখল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এই সময়ে আর কোনো সাম্রাজ্যবাদের খপ্পরে যাতে কোনো দেশ না পড়ে। দেখুন, আমেরিকার 93% খোদ আমেরিকানরাই কিন্তু বর্তমান যুদ্ধের বিপক্ষে। আর যারা পক্ষে, তারা শুধুমাত্র ইসরায়েলের পক্ষের মানুষ, যারা চাচ্ছে এই যুদ্ধের সুযোগে তাদের জায়নবাদকে প্রতিষ্ঠা করতে। আর কোনো কারণ নেই। মধ্যপ্রাচ্যকে দখল করতে আসছে, আমরা তাদের বিরুদ্ধে লড়বই। আমার পবিত্র ভূমি হলো সৌদি আরবের মানুষের প্রতি, সৌদি আরবের ভূমির প্রতি এবং সৌদি আরবকে ধরে রাখার জন্য আমাদের সব ধরনের যুদ্ধ করতে হবে বা প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে। কারণ এই ভূমিকে বা এই ভূমির আশপাশের পবিত্র অঞ্চলকে ইহুদিরা দখল করে নিবে, এটি আমরা কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারবো না। এখন সৌদি বা অন্যান্য মিডল ইস্টের উপসাগরীয় দেশগুলোর বাদশাদের চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমরা আমাদের এই পবিত্র অঞ্চলটাকে মূল্যায়ন করলে হবে না। তাদের চিন্তাভাবনা একরকম, আর আমাদের মধ্যপ্রাচ্যের ভূমির মূল্য একরকম। সুতরাং দুটাকে দুইভাবে দেখতে হবে। আমরা ইরানের পক্ষে, তাই সৌদি আরবের বিপক্ষে, ব্যাপারটা তা নয়। এগুলি যারা বোঝাচ্ছে, তারা ধর্মকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলি করছে। প্লিজ এগুলি করবেন না। আমাদের এগুলি করলে কোনো কিছু যায় আসে না। যুদ্ধের আশপাশে আমাদের বাংলাদেশকে কেউ চেনেও না ঠিকমতো ওইসব অঞ্চলের মানুষ। আমরা শুধুমাত্র একটা মুসলিম জাতি, অনেক বড় পপুলেশনের একটা জাতি, তাই আমরা চাই যুদ্ধমুক্ত একটা পৃথিবী, এবং এটি যেন হয়, যেন পৃথিবীর মানুষ ভালো থাকে, আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো যাতে ভালো থাকে, এটাই স্পষ্ট। কেউ বিভ্রান্ত করলে তাকে উচিতভাবে জবাব দিয়ে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।